সব কিছুর মূল লক্ষ্য যেন এখন নির্বাচন। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। সেই নির্বাচনে কে কিভাবে অংশ নেবেন তার রণকৌশল সবাই তৈরি করছেন। একাধিক জোট আছে, জোটগুলো নিয়ে আলোচনা হচ্ছে। জামায়াতে ইসলামী তারা জোট করছেন ইসলামী আন্দোলনের সঙ্গে, মানে হাত পাখা চরমনায় পীরের যে দল, সেই দলের সঙ্গে তারা একটা জোট করছেন। ওটা নিয়ে একটু টানাপোড়েন চলছে। শুনলাম যে ইসলামী আন্দোলন নাকি 150 আসন দাবি করেছে জামাতের কাছে। তো আমি এর আগে জানতাম যতটুকু যে জামাত নাকি নিজেদের জন্য তারা অনেক হিসেব নিকেশ করে তারা 180 থেকে 190টা আসন তারা মনে করছে এটাই তাদের টার্গেট। বাকিগুলো তারা অন্যান্য দলকে, তাদের শরিক দলকে দিয়ে দিতে একভাবে রাজিও ছিল। প্রথমত বলা হয়েছিল তারা 100 আসন ছেড়ে দেবে শরিকদের এবং তারা 200 আসনে করবেন, যার মধ্যে তাদের মূল টার্গেট থাকবে 180টা। এরকম একটা হিসাব নিকাশের কথা শোনা গিয়েছিল, সত্য মিথ্যা বলতে পারবো না। কিন্তু আজ দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় যে ইসলামী আন্দোলন নাকি 150 আসন দাবি করেছে। এখন প্রশ্ন হচ্ছে ইসলামী আন্দোলন কি 150 আসনে নির্বাচন করার মতো অবস্থায় আছে কিনা, এই প্রশ্ন হয়তো অনেকে তুলবেন। আবার ইসলামী আন্দোলন যদি বলে যে গত কয়েক বছরে ইসলামী আন্দোলন কিন্তু নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়েছিল, এবং যে সময় জামাতে ইসলাম এবং বিএনপি নির্বাচনে অংশ না নিত, যে সময়টাতে আমরা সব জায়গায় দেখেছি ইসলামী আন্দোলনে কিন্তু দ্বিতীয় দল হিসাবে তারা ভূমিকা রেখেছে। প্রার্থী তো কোনো ইম্পর্টেন্ট না, মার্কাটা ইম্পর্টেন্ট, এই মার্কানে কলা গাছকে দিলে কলা গাছই জিতে আসবে, এই যে একটা মানসিকতা, এটাই কি নির্বাচনের মূল বিষয়? নাকি কোন এলাকার জন্য কে ভালো, কোন লোকটা দলের জন্য কতটুকু ভূমিকা রাখলো, এটাও গুরুত্বপূর্ণ। আমি একটু বোঝার আসলে চেষ্টা করছিলাম। আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আজকে একটা ঘটনা ঘটেছে। আজকে একটা প্রেস কনফারেন্স করে বিএনপি তারা জানিয়েছেন তারা একটা পার্টি, তাদের একটা শরিক দল, শরিক মানে তারা একসঙ্গে আন্দোলন করেছিলেন, সে পার্টির নাম হলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আমি জানি দর্শকদের কাছে এই পার্টির নামটা নতুন মনে হচ্ছে, আমার কাছেও খুবই নতুন। এই পার্টি সম্পর্কে আমি তেমন কিছুই আসলে জানিও না, কিন্তু এটা একটা পার্টি। এবং এই পার্টিকে বিএনপি 4টা আসন ছেড়ে দিয়েছে। 4টা আসন ভাবেন আপনি। এবং এই 4টা আসন কেবল ছেড়ে দিয়েছে, এটা তো একটা বিরাট ঘটনা। কারণ অনেক পার্টি আছে তাদের সঙ্গে শরিক, মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য, এই পার্টির নাম কিন্তু আমরা জানি। এই পার্টির জনভিত্তি নিয়ে হয়তো অতটা আশাবাদ ব্যক্ত করা যাবে না, কিন্তু এই দলে বড় নেতা আছেন, যে নেতা নাকি জাতীয় পর্যায়ে একজন লিডার আছেন এই দলে। কাজে এই দল জমিয়ত উলামাতে নামও শুনি নাই, জাতীয় ভিত্তি আছে কিনা, সারা দেশেদের খুব প্রার্থী আছে কিনা তাও জানি না, সমর্থক আছে কিনা সেটাও জানি না, এবং দলে খুব বিখ্যাত কোনো নেতা জাতীয় পর্যায়ে যার নাম প্রায় উচ্চারিত হয়, এই দলের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, মানে বিএনপি ছেড়ে দিয়েছে। তিনি হচ্ছেন মাওলানা জুনায়েদ আল হাবিব। এই ভদ্রলোককে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, রুমিন ফারহানা বাদ। আচ্ছা, রুমিন ফারহানা বিষয়টা আমি একটু পরে আসি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কোন কোন আসনে তারা মনোনয়ন পেল। দলের এই সিদ্ধান্তকে অমান্য করে কেউ প্রার্থী হন, তাহলে তার ব্যাপারে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আমি রুমিন ফারহানা বিষয়টা একটু পরে আসছি, তার আগে অন্য একটা কথা বলে দিই। এই জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য, মানে আগে যে ধারণাটা ছিল সেই ধারণার বিপরীতে এবার একটা নতুন নিয়ম করা হয়েছে, যে নিয়মটার কারণে জোটবদ্ধ ছোট দলগুলো বিপাকে পড়ে গেছে। যেমন আগে বলা হতো কি, যে জোটের যে কারো একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারবে। আমরা আগে দেখেছিলাম যেমন আওয়ামী লীগের সঙ্গে যখন জোটবদ্ধ হয়ে জাসদ, ওয়ার্কার্স পার্টি এরা যখন নির্বাচন করতো, ধরা যাক জাসদের হাসানুল হক ইনু, তাদের দলীয় প্রতীক হলো মশাল, কিন্তু তারা যদি নির্বাচনের নমিনেশন পেত জোট থেকে, তাহলে তারা ইচ্ছা করলে জোটের অন্য কোনো প্রতীক, যেমন নৌকা মার্কা নিয়ে কিন্তু হাসানুল হক ইনু সাহেব যে কয়েকবার জিতেছেন, নৌকা মার্কা প্রতীক নিয়ে কিন্তু উনি জিতেছেন, উনি নৌকা মার্কা ইলেকশন করতে পারতেন। একইভাবে রাশেদ খান মেনন, উনিও নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করতেন এবং জিততেন। এটাই ছিল নিয়ম, মানে ওনার দলের প্রতীক না নিলেও পারতেন। কিন্তু এবার, এবং একজন আমাকে এমনও বলেন যে এই যে হাবিব সাহেব যে ওখানে জুনায়েদ আল হাবিব সাহেব যে আছেন, ওনার অবস্থান 3য় অথবা 4র্থ হতে পারে। মূলত আপনার মানে প্রতিদ্বন্দ্বিতা হবে ওই জিয়াউল হক মৃধা আছেন, যিনি আগে জাতীয় পার্টিতে ছিলেন, উনি নির্বাচন করছেন শুনলাম, ওনার সঙ্গে রুমিন ফারহানা হবে। এগুলি আলোচনা, কিন্তু আমার কথার উপর সিরিয়াসলি নির্ভর করার কোনো দরকার নেই। আমি আলোচনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি না মাঝে মাঝে ভাবি, তাহলে বিএনপির পলিটিক্স নাকি, যেখানে এই আসনটা ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনটা কিন্তু বিএনপির আসন। সবাই জানেন আপনারা, উকিল আব্দুল সাত্তার এখান থেকে সবসময় নির্বাচিত হতেন এবং উনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, যদিও শেষ বয়সে এসে ওনার একটু ভীমরতি প্রাপ্তি ঘটেছিল তার ছেলের কারণে বলে শোনা যায়। তো ওই ঘটনাটা ছাড়া এটা কিন্তু বিএনপির আসন। এবং একবার এখানে ফজলুল হক আমিনী সাহেব জিতেছিলেন, তখনও কিন্তু বিএনপির মার্কা নিয়ে জিতেছিলেন, উনি বিএনপির জোটের প্রার্থী হিসেবে উনি জিতেছিলেন এখানে। তো বিএনপির এই আসনে বিএনপি কেন খেজুর গাছকে নমিনেশন দিল? কেন তাদের এখানে ভ্যালিড একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে দিল? এই জোটের রাজনীতিটা আমি ওইভাবে বুঝি না ঠিক মতো। আমার কাছে মনে হয় এতে দলের
ক্ষতি হয়, কারণ এটা যে এলাকাটা ওনার এলাকা, বিএনপি এলাকা, বিএনপি লোকজন সবসময় এখান থেকে জিতে এসেছে, সেখানে অন্য একজন লোককে দিলেন, থেকে যদি বিএনপি লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মানে ব্যাপারটা কেমন হয়ে গেল? তাহলে তাদের এই ফর্মুলা যে বিএনপি কেউ যদি জিতে আসে তখন তাকে আবার দলে ফেরত দেওয়া হবে, হতেও পারে, বাংলাদেশের ইতিহাসে এটা কম না। এবারও তো বিএনপি অনেকেই বহিষ্কার করেছিল নানা অঘটনের কারণে, এই আন্দোলনের পরে গত বছর অগাস্টে সেপ্টেম্বর থেকে শুরু করে অনেকে তারা কিন্তু বহিষ্কার করেছিল, পরে আবার দেখলাম রিসেন্টলি তাদেরকে পাইকারি হারে আবার দলে ফেরত নেওয়া হচ্ছে। তো এই সমস্ত ঘটনা কিন্তু এখানে গিয়ে ঘটবে না এটা আমি বলতে পারবো না, কিন্তু ওই যে কথাটা বললাম যে প্রত্যেক দিনে যে ঝামেলাটা হচ্ছিল, প্রত্যেকের ঝামেলাটা মেটানোর জন্য একটা অদ্ভুত একটা পদ্ধতি দেখলাম আমরা। সেই পদ্ধতিটা হলো, এই পদ্ধতির প্রথম উদ্বোধন করলেন লক্ষ্মীপুরের এই যে বাংলাদেশ এলডিপি যেটা ছিল তার সভাপতি শাহাদাত হোসেন সেলিম। উনি দেখলাম ওনার দলকে বিলুপ্ত করে দিয়ে উনি বিএনপিতে জয়েন করলেন। এখন ওখানে নমিনেশন পেতে চান, পেলে উনি হয়তো ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, কারণ উনি যখন বিএনপির লোক। এই পদ্ধতিটা কিন্তু খারাপ না, বেশ ইন্টারেস্টিং পদ্ধতি। হ্যাঁ, যে প্রতীক পাওয়ার জন্য দল ত্যাগ, নিজের দল নিজেই বিলুপ্ত করে দিয়ে জয়েন করলেন। উনি একা না, এর মাঝখানে এখন কিশোরগঞ্জে 5 আসনে এখানে কিন্তু বিএনপি অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল, শেখ মুজিবুর রহমান নামে ভদ্রলোককে। এই ভদ্রলোক আগেও নির্বাচন করেছেন, 2018 করেছেন এবং পরাজিত হয়েছেন বলা বলল। তো ওখানে থেকে উনি ইলেকশন করেন, এবারও তার নামে ঘোষণা করা হয়েছিল। শেষে দেখলাম এখানে বাংলাদেশ জাতীয় দল নামে এক দল আছে, যা নাকি বিএনপির শরিক দল হিসেবে বিবেচিত। এই বাংলাদেশ জাতীয় দলের যিনি চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, তিনি আজকে দেখলাম যে দল বল নিয়ে তার দলকে বিলুপ্ত করে উনি বিএনপিতে জয়েন করেছেন। এখন দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছেন মানে কি বোঝা যাচ্ছে উনি এখানে নির্বাচনের নমিনেশন পাবেন, এই গ্রিন সিগন্যাল পেয়েই যখন করেছেন। আমি একটা জিনিস বলি যে এই যে একটা ঘটনা, যে একটা জোটের সঙ্গে থেকে জোটের মানে ধানের শীষ নমিনেশন প্রতীকটা পাওয়ার জন্য নিজের দলকে বিলুপ্ত করে দেওয়া, দলে যোগ দেওয়াটা, এটা না আমার কাছে একদম, যারা নাকি নমিনেশন পাচ্ছেন আন্দালিব রহমান পার্থ, উনিও নাকি শুনলাম ওনার দলকে বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে জয়েন করে ধানের শীষ নেওয়ার কথা ভাবছেন। ওনার দলে মার্কা হলো গরুর গাড়ি। তো যাই হোক, যদি এগুলি ঘটতে থাকে তাহলে এটা রাজনীতির নতুন একটা চেহারা আমরা দেখব, যে চেহারাটা আমরা দেখার জন্য মোটেই আগ্রহী ছিলাম না, কিন্তু দেখতে হবে। তো আমি এই জিনিসে মনে করি যে এই যে দল নিয়ে ইলেকশন, মানে দল বল ছেড়ে প্রতীকের জন্য সবকিছু ছেড়ে ছুড়ে ইলেকশন করা, অথবা জোটের কারণে অযোগ্য ব্যক্তিদেরকে মানে নির্বাচনে, কিন্তু আপনারা একদম রুট লেভেলের মানুষের যে পালসটা, সে পালসটা বুঝতে পারবেন। গায়ের জোরে আরেকজনকে নমিনেশন দিয়ে তাকে জিতিয়ে আনার চেষ্টা করার যে প্রবণতাটা, আমি মনে করি এই প্রবণতাটা সঠিক গণতন্ত্রকে প্রতিফলিত করে না। আর ওই যে যারা নাকি প্রতীক পাওয়ার জন্য দীর্ঘদিনের দলকে বিলুপ্ত করে আসেন, তাদেরকেও তো আমি নমিনেশন দেওয়াটা প্রয়োজনই মনে করি না। মনে করি যে এই লোকগুলো আজকে নীতিহীন লোক, যে আজকে একটা প্রতীকের জন্য নিজের দল বিলুপ্ত করতে পারে, আগামীকালে সে আর এর চেয়ে বড় কিছু প্রাপ্তির জন্য জনগণের সঙ্গে বিট্রে করতে পারে। যাই হোক, সামনের দিনগুলিতে আমরা আরো কিছু বুঝতে পারবো যে এই জোটের রাজনীতি কোথায় যেয়ে দাঁড়ায়। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।